কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই দেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কৃষক যাতে তার ফসলের ন্যায্য দাম পায়। আমাদের সমস্ত দেশব্যাপী মজদুরেরা, যারা খেটে খাওয়া মানুষ, তাদের নাগরিক মর্যাদা, তাদের সুযোগের সমতা, তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, সমস্ত কিছু যাতে হয়। গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, এই সব হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি। যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে, তাহলে এই সব আইন তার কার্যকারিতা দেখব। আমরা দেখব যে সরকার অফিস খুলে বসবে আর তার লাখো লাখো কর্মচারীরা তাদেরকে আউটসোর্সিং হিসাবে দাসত্বের মতো ব্যবহার করবে। এইরকম বাংলাদেশ তখন আর প্রতিষ্ঠিত হতে পারবে না। বাংলাদেশে এই সব জিনিসের জবাবদিহিতা থাকবে যে কিভাবে সরকার একই অফিসে বসে দুই নীতি চালু রাখে। আপনাদের খরচ কমানোর জন্য আপনারা কতগুলো ঠিকাদার নিয়োগ করে তারপরে আপনারা আপনাদের অফিসে কর্মচারী নিয়োগ করবেন, আর ওই ঠিকাদারেরা ওই সব লোকের সাথে দাসের মতো আচরণ করবে। এইটা চলবে না। এই সব ব্যবস্থা বাতিল হওয়ার জবাবদিহিতা দরকার। বাতিল তারা করছে না, সেই জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার জবাবদিহিতা লাগবে। আমাদের দেশে এই যে লুটপাট, একটা দেশের অর্থনীতি $500 বিলিয়ন সমান। সেই $500 বিলিয়ন মধ্যে $200 বিলিয়ন উপরে পাচার হয়ে গেছে, লুট হয়ে গেছে। শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে। সেই দেশে আমরা যখন দেখি আমাদের শিক্ষার জন্য বাজেট নাই, আমাদের দেশের মানুষের কর্মসংস্থান, তাদের সুনির্দিষ্ট বাঁচার মতো মজুরি, বেতন, সেগুলোর জন্য বাজেট নাই, তখন বোঝা যায় যে আসলে টাকার সমস্যা না, সমস্যাটা হচ্ছে ক্ষমতার। যে ক্ষমতা এই লুট করে পাচার করে। ক্ষমতার জবাবদিহিতা যদি তৈরি হয়, বাংলাদেশে এই লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে। সেই রকম একটা জায়গায় আমরা যেতে চাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের দেশে আমরা দেখেছি একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে মানুষে মানুষে বিভাজন তৈরি করেছে। বাঙালি বনাম মুসলমান লাগিয়ে দিয়েছে। কিভাবে এই দেশে আমাদের অন্যান্য সমস্ত জাতি, ধর্ম, যারা সংখ্যায় কম, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তাদেরকে রাজনীতির খুঁটি বানানো হয়েছে। আমরা বাংলাদেশের ওই জায়গায় যেতে চাই। ক্ষমতার যদি জবাবদিহিতা থাকে, তাহলে এই যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, যেটা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করে, সেই বিভাজনের রাজনীতিকে উপড়ে ফেলা যাবে। বাংলাদেশে আর কেউ যাতে এইভাবে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে না পারে, সেই বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে। এই বন্দোবস্তের জায়গা আমরা যদি তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল 71 সালে আমাদের পূর্ব প্রজন্ম, আজকের তরুণরা যে নতুন স্বপ্ন আবার প্রতিষ্ঠা করেছে 71-এর ধারাবাহিকতায়, সেই স্বপ্ন বাস্তব রূপ নেবে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে 24কে হাজির করা হচ্ছে যেন এটা 71-এর বিপরীত। মনে রাখবেন, 71 সালের রক্ত দিয়ে এই বাংলাদেশ পত্তন হয়েছে এবং 24 সালে 71কে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। 71-এর ধারাবাহিকতায় 24 চলছে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলবে। শেখ হাসিনার নেতৃত্বে একটা ফ্যাসিস্ট সরকার 71-এর মানুষের আকাঙ্ক্ষাকে দলিত মথিত করেছে। তার মধ্য দিয়ে 71 নাই হয়ে যায় না। 71 এই দেশে বহমান এবং এই দেশের তরুণ প্রজন্ম তাকে আবার নতুন করে জাগিয়ে তুলেছেন। ওই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, সেই স্লোগানকেই, সেই প্রতিজ্ঞাকেই বৈষম্যহীন বাংলাদেশ নামে নতুন করে সামনে আনা হয়েছে।
কাজে আগামীর বৈষম্যহীন বাংলাদেশে ৭১-এর স্বপ্নে প্রতিষ্ঠিত হবে, যা ২৪-এ নতুন করে আমাদের তরুণরা জাগিয়ে তুলেছে। সেই বাংলাদেশকে কেউ যদি ধ্বংস করতে চায়, তাদের ভবিষ্যৎ কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি। অত বড় দল কিন্তু পালিয়ে যেতে হয়। কাজেই আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, আগামী দিনেও বাংলাদেশের মানুষের স্বপ্নকে আরো যারা ধ্বংস করতে চাইবে তাদেরকে আমাদেরকে সেই পরিণতি দিতে হবে। সে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণের রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে, যারা বাংলাদেশের রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর ঘটাবে এবং সেই গণতান্ত্রিক রূপান্তরকে পাহারা দেবে, রক্ষা করবে, তার চর্চা করবে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক উত্তরণ পর্ব চলছে। এই উত্তরণ পর্বে আমরা কিভাবে এগোবো? তর্ক উঠে গেছে সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা পরিষ্কার করে বলি, নির্বাচনের জন্য সংস্কার দরকার, আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন লাগবে, এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না। নির্বাচনের জন্য আমাদের অনেকগুলো সংস্কার করতে হবে। কি কি সংস্কার করা দরকার? আমরা অন্তর্বর্তী সরকারকে বলি, অবিলম্বে সমস্ত অংশীজনদের সাথে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীজনদের সাথে আলোচনা করুন, বসুন, নির্বাচনের আগে সংস্কারগুলো আমরা সুনির্দিষ্ট করি, কতটা সময় লাগবে সেটা সুনির্দিষ্ট করি এবং আমরা নির্বাচনের সময়সীমা ঠিক করি। একই সাথে দেশের সংবিধান পরিবর্তন সহ মৌলিক কাঠামোগত যে পরিবর্তনগুলো আছে, সেই পরিবর্তন দেশের জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যে সংসদ, সেই সংসদ ছাড়া এই সমস্ত মৌলিক সংস্কার, মৌলিক পরিবর্তন সেগুলো সম্পন্ন করা যাবে না। কাজেই মৌলিক সংস্কার এবং সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পন্ন এবং চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে। সেই নির্বাচন কবে হবে সে কারণেই সেটা নির্দিষ্ট হওয়া দরকার। এবং আগামী সংসদে কি কি মৌলিক কাঠামোগত পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে। সেই ন্যূনতম ঐক্য আগামী সংসদে কিভাবে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি নিশ্চিত করতে হবে। এবং সেই কারণে আমরা মনে করি, আমরা আওয়াজ তুলেছি আগেই যে আগামী নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। আগামী নির্বাচন হবে নতুন বন্দোবস্ত তৈরির নির্বাচন। কাজেই সেই নির্বাচন গণপরিষদ নিদেন পক্ষে একটা সংস্কার সভার নির্বাচন হতে হবে এবং সেই রকম একটি সংস্কার সভার নির্বাচন গড়ে তোলার জন্য আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা বাংলাদেশের সকল মানুষকে এই নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, আসুন কিভাবে আমরা জনগণের স্বপ্নকে, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিব, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি। আগামী নির্বাচন কেবল একটি সরকার গঠনের নয়, সরকার গঠন অবশ্যই প্রয়োজন। আগামী নির্বাচনের প্রধান দিক হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য এই নির্বাচন হবে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জন্য নির্বাচন হবে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, তার আইন সংস্কার করার জন্য এই নির্বাচন হবে। কাজেই ওই নির্বাচন যদি সুনির্দিষ্টভাবে ওই সংস্কার সভা নির্বাচন না হয়, তাহলে জনগণের কাছে এই ভরসা আসবে না যে এইটা কি ধরনের নির্বাচন হচ্ছে।